আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো একটা প্রকল্প শুরুর কথা উঠলে তাতে একদম জঘন্যভাবে নগ্নভাবে বিরোধিতা করত এই দেশের ডান বাম যতগুলো রাজনৈতিক দল আছে এরা সবাই একত্রিত হয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবার শুরু থেকেই এটা নিয়ে কুৎসিত বিরোধিতা করে গেছে এদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কথা না বললেই নয়। বিএনপির এক প্রকার রুটি রুজি কিংবা প্রাত্যহিক তাদের যে কার্যাবলী থাকতো তাদের মধ্যে অন্যতম ছিল কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করা যায়। দেখেন বিএনপির নেতা মঈন খান এই বুইরা বদমাস কিভাবে বিরোধিতা করেছিল, কি বলেছিল তার নিজের মুখে শুনেন। এই আগুন নিয়ে খেলার হাত থেকে পথ থেকে আপনারা সরে আসুন, এই ধরনের উদ্ভট চিন্তাধারা থেকে সরে যান। আজকের দুনিয়াতে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই। বিনীতভাবে এই সরকারকে অনুরোধ করব, এই আগুন নিয়ে খেলার হাত থেকে পথ থেকে আপনারা সরে আসুন, এই ধরনের উদ্ভট চিন্তাধারা থেকে সরে যান। আজকের দুনিয়াতে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই। মঈন খানদের মতো এইসব বুইরা বদমাশদের পাশাপাশি যুক্ত ছিল বাংলাদেশের ডলার খেকো পশ্চিমাদের লালিত পালিত অনেক পরিবেশবাদী, যারা বলেছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সভ্যতার জন্য হুমকি, পরিবেশের জন্য হুমকি, বায়ুমণ্ডল উত্তপ্ত হবে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এই ধরনের অসংখ্য কথা এই পরিবেশবাদী তথাকথিত পশ্চিমা দালালদের মুখে আমরা বিগত সময়গুলোতে শুনেছি। আওয়ামী লীগের এসব মেগা প্রকল্প সমালোচনার মধ্যে থাকলেও মানা যেত, কিন্তু সেই সব বন্ধ করার জন্য প্রতিদিন সামনে নিয়ে আসা হতো নতুন নতুন সব জঘন্য ফর্মুলা, জঘন্য সব থিওরি, যেগুলো দেখলে এখন হাসি পায়। এই যেমন ধরেন বিএনপি পন্থীরা কখনো বলেছে পদ্মা সেতু জোড়াতালির সেতু, এই সেতুতে কখনো উঠা যাবে না। আবার কখনো বলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে অভিশাপ, ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। এ ধরনের নানান কুৎসিত বিকৃত মন্তব্য করাই ছিল বিএনপির রাজনীতি। এইসব করে তারা ভাবতো বাংলাদেশের রাজনীতি তারা করে ফেলেছে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট তারা অর্জন করে ফেলেছে। কিন্তু প্রকৃত সত্য এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে এসে ধরা দিচ্ছে যে বিএনপি যা যা করেছে সব কিছু করা ছিল তাদের রাজনৈতিক এজেন্ডার একটা বিশেষ অংশ। 2023 সালের একটা সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি অপ্রয়োজনীয় এবং এই প্রকল্পকে বাচ্চা ছেলের কাজ হিসেবে আখ্যা দিয়েছিল এই বিএনপির তথাকথিত বুইরা বদমাশরা। বিএনপি দেশের সোলার টারবাইন কিংবা গ্রিন এনার্জি নিয়েও কম বিদ্রুপ করেনি, বিরোধিতা করেনি, অথচ বর্তমান এই যে জ্বালানি সংকট, এই সংকটে এসে এইসব প্রকল্পে টিকে আছে। এইসব প্রকল্পের উপর বিএনপি এখন নির্ভরশীল, অথচ সেদিনের সেই বিএনপি সরকার এখন প্রকট বিদ্যুৎ সমস্যা সমাধানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে ভরসা করছে, এক প্রকার করতে বাধ্য হচ্ছে। কিন্তু বিএনপির সিনিয়র নেতা আব্দুল মঈন খান নামক এই বোকাচোদা এখন আর সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে অপ্রয়োজনীয় কিংবা বাচ্চাদের কাজ বলে মনে করে না। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে আওয়ামী লীগ যাই করতো সব কিছুই হতো শিশু বাচ্চাদের কাজ। এখন হয়তো বা বলবে এটা তো জনগণের বাপের টাকায় তৈরি করা হয়েছে। তো মঈন খান সাহেব, জনগণের বাপের যেহেতু এত টাকা আছে, তাহলে নতুন করে কয়েকটা পদ্মা সেতু বানান, মেট্রো রেল বানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেখান। জনগণের বাপের যদি এতই টাকা হয়, তাহলে এখন তেল, গ্যাস অর্থাৎ জ্বালানি সংকট বাংলাদেশে কেন দেখা দিচ্ছে? কেন বাংলাদেশের মানুষ জ্বালানি সংকটে ভুগছে? এখন কেন তারা জ্বালানি কিনতে পারে না? টাকা তো অনেক আছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, বর্তমানে দেশের তীব্র জ্বালানি সংকটে রাশিয়ার তেল গ্যাস অর্থাৎ জ্বালানি কিনতে মার্কিনীদের অনুমতি নিতে হচ্ছে বর্তমান সরকারকে, অথচ শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন, কারো অনুমতি তিনি নেন নাই। এমনকি সেই করোনা ভাইরাসের সময় রাশিয়ার জ্বালানির উপর বাংলাদেশ নির্ভরশীল ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাশিয়া থেকে প্রচুর পরিমাণ জ্বালানি আমদানি করেছেন, কারো অনুমতি তিনি নেন নাই। ঠিক এসবের খেসারত হিসেবে এদেশের মানুষ তাকে উপহাস করেছে, 5 আগস্ট ঘটিয়েছে এবং তার আন্ডার গার্মেন্টস নিয়ে উলঙ্গ নৃত্য করেছে। এমনকি তাকে উল্লাস করে হত্যা করতে না পারার আফসোস তাদেরকে কুরে কুরে খেয়েছে বিগত সময়গুলোতে আমরা দেখেছি। বাংলাদেশে যা কিছু ভালো, ওই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজকের বাংলাদেশে যা যা প্রাপ্তি, যা কিছু অর্জন করা হয়েছে সব কিছু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে।
আবার এই আওয়ামী লীগ নামক দলটাকে সব থেকে বেশি রক্ত দিতে হয়েছে এই দলের নেতাকর্মীদেরকেই সেই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রারম্ভ থেকে শুরু করে আজ অবধি সব থেকে বেশি রক্ত দিতে হয়েছে। সেই ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সব সময় বাংলাদেশ আওয়ামী লীগকে বেশি ত্যাগ করতে হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের পর যে ত্যাগ বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের একটা বিশেষ অংশ। শুধুমাত্র ত্যাগ না, সব থেকে বেশি কুৎসিত ষড়যন্ত্র, বিরোধিতা, এইসবের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নামক গণমানুষের এই দলটাকেই। পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এমন একটা প্রকল্প দেখান যেটার কুৎসিত বিরোধিতা বিএনপি কিংবা জামায়াত করে নাই। পারবেন দেখাতে? পদ্মা সেতুর ঋণ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এই দেশের লোকেরাই, অন্য কোনো দেশ থেকে এসে কিন্তু ষড়যন্ত্র করে নাই। যেখানে সবার প্রথম যে নামটা চলে আসে, ডক্টর ইউনূস, পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল, এটা হবার পূর্বেই একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবার কথা ছিল মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে, যেটার নাম হতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। বৈদেশিক বিনিয়োগকারীও ঠিকঠাক ছিল, কিন্তু এই প্রকল্পকে হতে দেয়নি বাংলাদেশের ডান বাম দলগুলা, এই তথাকথিত পরিবেশবাদীরা, যারা পশ্চিমাদের ডলার খেয়ে মন্তব্য করতে আগ্রহী, মন্তব্য করে। এরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে দেয় নাই। অথচ এখন দেখেন, হাতে পায়ে ধরেও কোনো বিদেশি বিনিয়োগ আনা যাচ্ছে না, যেটা শেখ হাসিনার সরকারের সময় অবাধে আনা যেত। হাতে কিংবা পায়ে ধরতে হতো না, এমনিতে বিনিয়োগ চলে আসতো, কারণ দেশ স্থিতিশীল ছিল, যেটা এখন নাই। অনেকেই আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন নানান বিষয় নিয়ে কাটাছেঁড়া করেন, সেটা করতেই পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কেউ কি কখনো প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রথম কারা বাংলাদেশে কুকীর্তি করেছিল? কারা নির্বাচন কমিশনকে নিজেদের সংগঠনে রূপান্তর করেছিল? কারা ১.৫ কোটি ভুয়া ভোটার বানিয়েছিল? ৯০ দশকে সব কয়টা রাজনৈতিক দল মিলেই তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, তাই না? অথচ প্রথম দফায় বিএনপি ক্ষমতায় আসার পরই ৯৬-এ যে পোলটি মেরেছিল, নিজেরা একক বিতর্কিত নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত, ক্ষমতায় গেল, এরপর ১২ দিন পর লাঠি খেয়ে ক্ষমতা থেকে সরে গিয়েছিল। অর্থাৎ ৯৬ নির্বাচনে বিএনপি ১২ দিন ক্ষমতায় থাকতে পেরেছিল। ২০০১ সালে শেখ হাসিনা কিন্তু শান্তিপূর্ণভাবে বিজয় মিছিলের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়েছিলেন। কিন্তু ২০০৪ সালে বিএনপি জামাত জোট সরকার কি করেছিল? ২১ আগস্টের গ্রেনেড হামলা কারা ঘটিয়েছিল? কোনো ভূতে আইসা ২১ আগস্ট বাংলাদেশে ঘটায় নাই। জজ মিয়া নাটক কারা সাজিয়েছিল? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ২১,০০০ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল কারা? জেল জুলুম নির্যাতন করা হয়েছিল লাখ লাখ নেতাকর্মীকে, কারা করেছিল? আপনারা কেউ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ কেন ওই লগি বৈঠা আন্দোলন করেছিল? কখনো জানতে ইচ্ছে হয়েছে? বিএনপি জামাত জোট সরকার প্রধান বিচারপতিকে অর্থাৎ KM হাসান, তার বয়স জালিয়াতি করে নিজেদের লোক অর্থাৎ তাকে তত্ত্বাবধায়ক সরকারে বসানোর ষড়যন্ত্র না করলে বাংলাদেশে কখনোই তত্ত্বাবধায়ক সরকারের দরকার ছিল না, এবং বাংলাদেশে কখনোই 1/11-এর প্রেক্ষাপট সৃষ্টি হতো না। অর্থাৎ বাংলাদেশে 1/11 ঘটেছে বিএনপির যাবতীয় অপকর্মের কারণে, তত্ত্বাবধায়ক সরকারে নিয়ে নাটক মঞ্চায়ন করার কারণে। অথচ এখন দায় আসে আওয়ামী লীগের উপর। বঙ্গবন্ধুর মৃত্যুর দিন কয়েক পাউন্ডের কেক কেটে উল্লাস করে কারা? কাদের দলীয় প্রধানের ৪-৪টা জন্মদিন? এখন চোখ বুলিয়ে আপনারা কেউ দেখবেন না, দেখেন না সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এমনকি সাধারণ সমর্থকদের উপর জেল জুলুম নির্যাতন, এমন কোনো অপকর্ম নাই যেটা করা হচ্ছে না। এগুলা কারা করতেছে? সব রাজনৈতিক দল মিলেই তো করতেছে। আর এদের নেতৃত্ব দিচ্ছে কারা? নিঃসন্দেহে বিএনপি। এইসব আপনারা কেউ দেখেন না। আচ্ছা, এত কিছু বিএনপি করেছে অতীতে, এখনো করতেছে, এগুলার কি রিপিট হবে না? তাহলে তো প্রশ্ন আসবে, শুরুটা কে করেছিল, কে করছে? প্রত্যেকবার আপনি ঢিল ছুড়বেন আর আপনাকে শাসন করলে তখন বলবেন থাক আর আমি খেলবো না। ঠিক তখনই মনে পড়ে গণতন্ত্র আর সৌহার্দ্যের কথা। এর আগে মনে পড়ে না? বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষের সব থেকে বড় দুর্ভাগ্য জানেন? বাংলাদেশে আওয়ামী লীগের একটা অংশীদারিত্বমূলক এবং সমকক্ষ বিরোধী দল নাই। আপনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে লক্ষ্য করেন, সেখানে বিজেপি এবং কংগ্রেস সারাদিন পারস্পরিক সমালোচনা করবে, ঝগড়া করবে, কিন্তু রাষ্ট্রীয় ইস্যুতে অর্থাৎ ভারতের ইস্যুতে
দুইটা দল সবসময় একমত থাকে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক কিংবা মার্কিনীদের সাথে সম্পর্কের যে টানপূরণ, দুইটা দলের অংশগ্রহণ ছিল দেখার মতো। অথচ বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, বিএনপি জামায়াতের মতো দলের সাথে রাজনীতি করতে হয় দেশের সব থেকে প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগকে, যারা আবার মার্কিন ফান্ডে বাংলাদেশে কালার রেভলিউশন ঘটিয়েছে। বিএনপি জামায়াত এদের সাথে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়। শেখ হাসিনার জীবনের সব থেকে দুর্ভাগ্য ছিল একটা 8 পাস ক্লাসলেস মহিলার বিপরীতে রাজনীতি করা। আর অদূর ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে যে আসুক না কেন, তার সব থেকে দুর্ভাগ্য হবে ইন্টারফেল একটা ক্লাউনের সাথে প্রতিপক্ষ মেনে রাজনীতি করা। এর থেকে দুর্ভাগ্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষের দ্বিতীয়টি হতে পারে না, হবে না। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ডিংয়ের মাধ্যমে বিএনপি জামায়াত নেতৃত্ব দিয়ে কালার রেভলিউশন ঘটিয়েছে, এটা তো আমাদের কথা না, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি বলে দিয়েছেন। মাইক বেঞ্চ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা, তিনি বলেছেন এইসব দল অর্থাৎ বিএনপি জামায়াতের নিজস্বতা বলতে কোনো কিছু নাই। এদের হেডকোয়ার্টার কখনো করাচি, কখনো ইসলামাবাদ, কখনো ওয়াশিংটন। এদের মূল উদ্দেশ্য থাকে বিরোধী দলকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সেটা রাজনৈতিকভাবে নয়, সেটা রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে। বাংলাদেশে যত কিছু ভালো অর্জন হয়েছে সেগুলো আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। সব অর্জনে একটা নাম জড়িয়ে থাকবে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, এই অবদানটা বাংলাদেশ আওয়ামী লীগের। এটা করে গিয়েছিল বাংলাদেশের ইতিহাসের সেরা সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে। জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সকল দলীয় ফোরামে যে নির্দেশনা এবং পরামর্শ দিয়ে এসেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের যেমন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হতে হবে, ঠিক তেমনি ভাবে যেখানে যেই পেশাজীবী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নিজের নামে অথবা অন্য যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে অংশগ্রহণ করতেই হবে। পেশাজীবী সংগঠন বলতে তিনি যে আসলে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনের কথা মাথায় রেখেছিলেন সেটা তখন থেকেই আলোচিত হচ্ছিল। বাংলাদেশের বিভিন্ন জেলায় আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে নানা রকম ভয় ভীতি চাপের ভেতরেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করছেন, যেখানে তারা আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেই অংশ নিতে পারছেন। যেসব জায়গায় তাদেরকে অন্য নামে বা ভিন্নভাবে অংশ নিতে হচ্ছে সেখানেও অনেক ক্ষেত্রেই তারাই জয়ী হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ আসনে। এমন অবস্থায় আইনজীবীরা সারা বাংলাদেশেই যে বেরিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন এ দফায়, সেটাও ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ 5ই আগস্টের পর একেবারে আপিল বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সকল আদালতে এই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমেরা ডেডলাইন দিয়ে যেভাবে বিচারপতি থেকে শুরু করে কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন না তা নির্ধারণ করে দিয়েছেন, মানে আদালতের একেবারে খোল নলচে পাল্টে ফেলেছেন। সেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংকটকালে কোনো রাজনৈতিক দল সেভাবে এর মুখোমুখি হয় নাই। এমনকি একেবারে উচ্চ আদালতে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করলো, যাদের বিরুদ্ধে প্রায় 150 জন আইনজীবীর বিরুদ্ধে যখন হত্যা মামলা আইনজীবীদের মারধরের মামলা দেওয়া হলো,
তখন সেই 2024-এর জুলাই আগস্টের মামলার প্রেক্ষিতে তারা গিয়ে আদালতে আগাম জামিনের আবেদন করে উপস্থিত হওয়া মাত্র আদালত তাদের জামিন নামঞ্জুর করে ওই শত শত আওয়ামীপন্থী আইনজীবীকে কারাগারে পাঠিয়ে দিয়েছিল। কাজেই এই যে আওয়ামীপন্থী আইনজীবীদেরকেও একরকমের আদালত পাড়া থেকে বিতাড়িত করতে হবে, সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্টভাবে 2024-এর 5ই আগস্টের পর থেকে কাজ করা হয়েছে। এবং সে কারণেই এ দফায় মানে এমনকি 1-11-র সময় যেমন দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত সিনিয়র আইনজীবীরা এসে মামলা লড়ছেন, এ দফায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মামলা লড়বার জন্যেও প্রথিতযশা আওয়ামীপন্থী আইনজীবীদের আদালত পাড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা তাদের ঢোকার কোনো উপায় ছিল না। মানে তাদের প্রত্যেকের নামে হত্যা মামলা আর জামিনের আবেদন করলে কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। কাজেই এমন একটা পরিপ্রেক্ষিতে এই যে শেখ হাসিনার নির্দেশনায় এখন জেলায় জেলায় আইনজীবীরা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, সক্রিয় হয়ে উঠছেন, সেটা আওয়ামী লীগের রাজনীতিকে আবার সক্রিয় করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে রাখবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুরে নানা রকম বাধা বিপত্তির মুখেও বিএনপিপন্থী জামায়াতপন্থী আইনজীবীদের অনেক পেছনে ফেলে সভাপতি, সাধারণ সম্পাদক পদ সহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। কক্সবাজারের আওয়ামীপন্থী আইনজীবীরা আরো তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। মানে আসলে এই যে কাজটি তারা করেছেন, তারা জাতিসংঘকে একটা চিঠি লিখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে। জাতিসংঘে এই আবেদন যে তারা জানিয়েছেন, সেখানে 173 জন আইনজীবী স্বাক্ষর করেছেন। মানে এটা জাতিসংঘে কক্সবাজার আইনজীবী সমিতির 173 জন আওয়ামীপন্থী আইনজীবী চিঠি লিখেছেন, সেটার যেমন তাৎপর্যপূর্ণ তার চেয়েও তাৎপর্যপূর্ণ যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী বেরিয়ে আসতে এবং আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে স্বাক্ষর দিয়ে জাতিসংঘে চিঠি পাঠাতে পিছপা হচ্ছেন না, ভয় পাচ্ছেন না। মানে কি ঘটতে পারে এরপর, এসবে তারা আর এখন নিষ্ক্রিয় থাকতে রাজি হচ্ছেন না। যে আবেদনটি পাঠিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী, সেখানে তারা বলেছেন যে এই যে জাতীয় সংসদে যে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা সংবিধানের 38 অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তারা বলেছেন যে বাংলাদেশের জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই চিঠিটি তারা জাতিসংঘের মানবাধিকারের হাই কমিশনারের কার্যালয়ে পাঠিয়েছেন এবং তারা বলেছেন যে এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে। এই অবস্থায় বিএনপি এবং জামায়াতপন্থী আইনজীবীরা একত্রে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সুপ্রিম কোর্টের যে বার নির্বাচন আসছে সামনে, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ নিতে পারবে না। মানে মাদারীপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় যে ফল পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা, তারপর আসলে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের পক্ষে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদেরকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তারা এই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোনো আইনজীবী যে অংশ নিতে পারবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। মানে সমর্থকদেরও এখন আপনি আর নির্বাচনে বা যে কোনো কিছুতেই আপনি আসলে প্রতিহত করে ফেলতে পারছেন এবং এটাকে আপনি একটা আইনি ভিত্তি হিসেবে দিচ্ছেন, এমন যুক্তি তুলে ধরেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই সাধারণ সদস্যদের বিশেষ সভায়। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের
জামায়াতের সমর্থক ছিলেন এবং দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে চাইলে কোনো আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এখন এখানে দুটো ফাঁক আছে। এক, এই সমিতির নির্বাচনে যে একেবারে আওয়ামী লীগ নামে কিংবা কক্সবাজার নির্বাচনে যেভাবে বঙ্গবন্ধু প্যানেল নামে অংশ নিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা, সেই হিসেবেই যে অংশ নিতে হবে এমন তো কোনো কথা নাই। শেখ হাসিনা তো এ পরামর্শ দিয়েই রেখেছেন যে স্বতন্ত্রভাবে হোক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে হোক, পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নিতেই হবে। তার চেয়েও বড় প্রশ্ন, এই বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা কি করে নির্ধারণ করবেন যে যারা কোনো পদে ছিলেন না কিন্তু তারা আওয়ামী লীগের সমর্থক কিংবা ওই যে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন? মানে এই বিচার কাজটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কে সম্পন্ন করবেন? এগুলো নিয়ে বিতর্কের আগে, মানে আওয়ামী লীগ ঠেকানোর বিতর্কের আগে এই সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের মধ্যেই কিন্তু ব্যাপক তর্ক লেগে গেছে। কাজেই সেখানেও আওয়ামী লীগের আইনজীবীরা যে সারা দেশে সক্রিয় হচ্ছেন, আওয়ামীপন্থী আইনজীবীরা, তারা আসলে সেই ফাঁকটারও সুবিধা পাবেন। কারণ যেটা বলছিলাম, বরাবর পেশাজীবী সংগঠনগুলোতে বিএনপি এবং জামায়াতে ইসলামী একত্রে প্যানেল দিয়েছে, বিএনপি জামায়াতে ইসলামী একত্রে সংগঠন করেছে। মানে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাদা প্যানেল যেমন বরাবর বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের ছিল, ঠিক তেমন ভাবেই সর্বত্র সব পেশাজীবী সংগঠনে সেটাই ঘটে এসেছে। কিন্তু এখন 2024-এর আগস্টের পর সারা বাংলাদেশে একেবারে উচ্চ আদালত থেকে শুরু করে সারা বাংলাদেশের আদালত পাড়ায় জামায়াতে ইসলামী যেই নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করেছে, জামায়াতে ইসলামীর আইনজীবীরা যেই শক্তিশালী অবস্থান নিয়েছে বিএনপির পক্ষে, সেটাও কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছেন, যেমন ধরেন বিএনপি ক্ষমতায় এসেছে, সে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামায়াতপন্থী আইনজীবী, তারকা আইনজীবী তাজুল ইসলামকে সরিয়েছে। ওই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এখন তদন্ত হচ্ছে এবং বিএনপি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি, মানে অ্যাটর্নি জেনারেল পদে তাদের অতি ঘনিষ্ঠ বিশ্বস্ত দলীয় কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছিল বটে, যেই মোহাম্মদ আসাদুজ্জামানকে এখন তারা আইনমন্ত্রী করেছে, কিন্তু তিনি সারা বাংলাদেশে এমনকি খোদ ঢাকা শহরে উচ্চ আদালতে তিনি বিএনপির নিয়ন্ত্রণ এবং বিএনপির আধিপত্য প্রতিষ্ঠা করতে বা বজায় রাখতে কোনো ভূমিকা রাখতে পারেন নাই 5ই আগস্টের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট বার সমিতির যখন নির্বাচন হবে, তখন জামায়াতে ইসলামীর তারকা তরুণ নেতা ব্যারিস্টার শিশির মনির তিনি বলে রেখেছেন তিনি এই নির্বাচনে অংশ নেবেন। তিনি সারা দেশের আইনজীবীদের বন্ধুদের দোয়া সমর্থন চেয়ে রেখেছেন। মানে বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে। জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। যখন আদালতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্ন এবং 5ই আগস্টের পর থেকে জামায়াত একরকম একাধিপত্য ধরে রেখেছে, তখন বিএনপির জন্য সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে জেতা, ঢাকা বারে জেতা একরকমের জীবন মরণ লড়াই। মানে এইবার যদি সরকারকে ক্ষমতায় রেখেও তারা আদালতে তাদের আধিপত্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে অনেক হিসাব, অনেক নিকাশ বদলে যাবে। মানে এমনকি সংবিধানের যেসব পরিবর্তন জামায়াতে ইসলামী করতে
জুলাই সনদ হাতে ধরিয়ে দিয়েছিল গণভোটের মাধ্যমে বিএনপিকে, এবং বিএনপি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে যেসব সংস্কার করতে এখন রাজি হচ্ছে না, এমনকি সেগুলো পর্যন্ত আদালত থেকে করিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে জামায়াতে ইসলামীর জন্য। কাজেই বিএনপির জন্য যখন আদালত পাড়া এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার প্রচেষ্টা তারা করছে বটে, কিন্তু জেলায় জেলায় আওয়ামী লীগের আইনজীবীরা যেখানে যেখানে নির্বাচনে অংশ নিতে পারছেন, একদিকে সেখানে সেখানে তারা যেমন দারুণ ফলাফল করছেন, দলে দলে তারা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, ঠিক তেমনি ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে সক্রিয় হয়ে উঠেছেন।